সরকারি চাকরি করেন অথবা আপনার পরিবারে কেউ, তাহলে এই খবরটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাবুন তো, এবার থেকে প্রতি মাসের শেষে আপনার অ্যাকাউন্টে যদি কয়েক হাজার টাকা বেশি ঢোকে, অথবা পেনশনভোগী হলে প্রতি মাসে যদি বাড়ে মোটা অঙ্কের টাকা, খুশি হবেন নিশ্চয়ই। আর এই খুশিটাই সরকার আপনাদেরকে খুব তাড়াতাড়ি দিতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি কথা বলছি সেই বহু প্রতীক্ষিত অষ্টম বেতন কমিশন নিয়ে, যা লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীর জীবনে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। শোনা যাচ্ছে 2026 সালের শুরু থেকেই নাকি লাগু হতে পারে এই নতুন কমিশন। এছাড়া বাড়তে চলেছে ফিটমেন্ট ফ্যাক্টরের পার্সেন্টেজ, যা বাড়িয়ে দেবে আপনার স্যালারির পরিমাণ। কিন্তু কতটা বাড়বে বেতন? ফিটমেন্ট ফ্যাক্টরটা আসলে কি, আর কিভাবেই বা এই পদ্ধতিতে হিসাব হবে আপনার বেতন? এছাড়া এইচআরে মেডিকেল অ্যালাউন্স নিয়েই বা কি নতুন নিয়ম আসতে চলেছে? সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। তাই আপনিও যদি এই বিষয়ে আগ্রহী হন, তাহলে ভিডিওটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। কারণটা খুব স্পষ্ট। প্রতি 10 বছর অন্তর এই কমিশন সরকারি কর্মচারীদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলি পর্যালোচনা করে এবং নতুন কমিশন পেশ করে। 2016 সালে সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পর এবার 2026 সালে আসছে অষ্টম বেতন কমিশন। স্বাধীনতার পর থেকে ইতিমধ্যে 7টি বেতন কমিশন তাদের সুপারিশ পেশ করেছে এবং প্রতিটি কমিশনে সময়ের সাথে সাথে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নে সাহায্য করেছে। কিন্তু 2016 সালে যখন সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছিল, তখন বেতন বৃদ্ধি তুলনামূলকভাবে কম ছিল, যা 1970 সালের পর সর্বনিম্ন। স্বাভাবিকভাবেই এই কারণে অষ্টম বেতন কমিশনের কাছে কর্মীদের প্রত্যাশা আরও বেশি। প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 65 লক্ষ পেনশনভোগী এই কমিশনের সুপারিশের সরাসরি সুবিধা পাবেন। শুধু তাই নয়, এই কমিশনের সুপারিশ দেশের অর্থনীতিতেও এক বড়সড় প্রভাব ফেলবে। ভেবে দেখুন, বেতন বৃদ্ধি পেলে কর্মীদের একদিকে যেমন ক্রয় ক্ষমতা বাড়বে, অন্যদিকে বিভিন্ন শিল্প যেমন পরিবহন, খাদ্য এবং ভোগ্যপণ্য খাতে চাহিদাও বৃদ্ধি পাবে। অষ্টম বেতন কমিশনের মূল আকর্ষণই হলো এই ফিটমেন্ট ফ্যাক্টর। এটা আসলে একটা জাদু সংখ্যা বলতে পারো, যেটা দিয়ে তোমাদের পুরনো বেসিক স্যালারিকে গুণ করলেই তোমাদের নতুন বেসিক স্যালারি কত হবে সেটা চটপট বের করে নেওয়া যায়। বলতে পারো এটা হচ্ছে একটা মাল্টিপ্লায়ার। আগের অর্থাৎ সপ্তম বেতন কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। এর মানে কি? এর মানে হলো 2016 সালে যখন সপ্তম বেতন কমিশন লাগু হয়, তখন কর্মীদের যে পুরনো বেসিক স্যালারি ছিল তার সঙ্গে 2.57 গুণ করে তাদের নতুন বেসিক স্যালারি নির্ধারণ করা হয়েছিল। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে সহজেই। ধরো, আগে কারোর বেসিক স্যালারি ছিল 18,000 টাকা। সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 অনুযায়ী তার নতুন বেসিক স্যালারি হয়েছিল 18,000 ইন্টু 2.57 অর্থাৎ 46,260 টাকা। অনেকটাই বেড়েছিল, তাই না? তবে হ্যাঁ, এখানে একটা কথা মনে রাখতে হবে, এই বৃদ্ধির হিসাবটা শুধু বেসিক স্যালারির ওপরেই ছিল। এরপরে এর সাথে ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা এবং অন্যান্য অ্যালাউন্স যোগ করা হতো। এবার আসা যাক অষ্টম বেতন কমিশনে। শোনা যাচ্ছে এবারের ফিটমেন্ট ফ্যাক্টর 1.83 থেকে শুরু করে 3.68 পর্যন্ত হতে পারে। বিভিন্ন আর্থিক বিশ্লেষক এবং সংবাদ মাধ্যম অনুযায়ী এই সংখ্যাটা 2.25 থেকে শুরু করে 3.00 এর মধ্যে থাকার সম্ভাবনাটাই বেশি। যদি সত্যি ফিটমেন্ট ফ্যাক্টর 3.00 হয়, তাহলে ভাবো কি হবে। ধরো, এখন তোমার বেসিক স্যালারি যদি 25,000 টাকা হয়, আর যদি অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর 3.00 হয়, তাহলে তোমার নতুন বেসিক স্যালারি হবে 25,000 ইন্টু 3.00 অর্থাৎ 75,000 টাকা। এর মানে প্রায় 3 গুণ বৃদ্ধি। আর একটা উদাহরণ নেওয়া যাক। যদি কারোর বর্তমানে বেসিক স্যালারি 30,000 টাকা হয়, আর ফিটমেন্ট ফ্যাক্টর যদি অ্যাভারেজ 2.86 হয়, তাহলে তার নতুন বেসিক স্যালারি হয়ে দাঁড়াবে 30,000 ইন্টু 2.86 অর্থাৎ 85,800 টাকা। বোঝাই যাচ্ছে এটা একটা বড় লাভ হতে চলেছে। শুধু তাই নয়, এমনকি কিছু কিছু রিপোর্টে এমনটাও বলা হচ্ছে যে ফিটমেন্ট ফ্যাক্টর 3.68 পর্যন্ত যেতে পারে। তবে একটা জিনিস মাথায় রেখো, এই ফিটমেন্ট ফ্যাক্টরের সংখ্যাটা এখনও চূড়ান্ত হয়নি। এটা সরকারের বিভিন্ন সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। অষ্টম বেতন কমিশন শুধু যে আপনার বেসিক স্যালারি বাড়াবে তাই নয়, আপনার হাতে আসা অন্যান্য ভাতাকেও একটি নতুন রূপ দেবে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো বাড়ি ভাড়া, বা যেটাকে এইচআরএ বলা হয়।
যারা সরকারি কোয়ার্টার্সে থাকেন না এবং ভাড়া বাড়িতে থাকেন তাদের জন্য এই ভাতাটি খুবই দরকারি। সপ্তম বেতন কমিশনে শহরগুলিকে তাদের জনসংখ্যার ভিত্তিতে এক্স, ওয়াই এবং জেড এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। মেট্রো শহরগুলো এক্স ক্যাটাগরিতে, বড় শহরগুলো ওয়াই ক্যাটাগরিতে এবং ছোট শহর ও গ্রাম জেড ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ছিল। সেই সময় এইচআর এর হার ছিল এক্স শহরের জন্য বেসিক স্যালারির 24%, ওয়াই ক্যাটাগরির শহরের জন্য 16% এবং জেড ক্যাটাগরির শহরের জন্য 8%। তবে পরে মহার্ঘ ভাতা 25% এবং 50% অতিক্রম করলে এই হারগুলি যথাক্রমে 27, 18, 9 এবং 30, 20 এবং 10%-এ পরিবর্তিত হয়েছিল। এখন অষ্টম বেতনে শোনা যাচ্ছে এইচআরের এই হারগুলি সম্ভবত তাদের মূল বেস রেট অর্থাৎ 24%, 16% এবং 8%-এ ফিরে যেতে পারে। তা বলে এখানে চিন্তার কিছু নেই, কারণ ফিটমেন্ট ফ্যাক্টরের কারণে যখন আপনার বেসিক স্যালারি উল্লেখযোগ্যভাবে বাড়বে তখন এই নতুন হারেই আপনার এইচআরের পরিমাণ অনেক বেশি হবে। বিষয়টা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন একজন কর্মচারী বর্তমানে এক্স ক্যাটাগরির শহরে থাকেন এবং তার বেসিক স্যালারি যদি 50,000 টাকা হয়, বর্তমানে 30% দিয়ে ধরে তিনি এইচআরে পান 15,000 টাকা। এখন যদি অষ্টম বেতন কমিশনে তার বেসিক স্যালারি বেড়ে 70,000 টাকা হয় এবং এইচআরের হার যদি 24% থাকে, তবুও তিনি এইচআরে পাবেন 16,800 টাকা। অর্থাৎ এইচআরের হার কমা সত্ত্বেও তার পকেটে আসা এইচআরে কিন্তু বাড়লো। তবে একটা বিষয় এখনো স্পষ্ট নয়, অষ্টম বেতন কমিশনে এই শহরগুলির ক্যাটাগরি অপরিবর্তিত থাকবে নাকি এতে কোনো পরিবর্তন আসবে। যদি শহরগুলির শ্রেণীবিন্যাসে কোনো রকম পরিবর্তন আনা হয় তবে এইচআরের হারেও তার প্রভাব পড়তে পারে। যদিও মূল বিষয় ছিল বেসিক স্যালারির বৃদ্ধি, যা কিন্তু বেশ ভালো হারেই বাড়তে চলেছে। পেনশনভোগীরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তম বেতন কমিশন যদিও কর্মরত সরকারি কর্মচারীদের জন্য ফিক্সড মেডিকেল অ্যালাওয়েন্স অর্থাৎ এফএমএ বন্ধ করে দিয়েছিল, তবে পেনশনভোগীরা প্রতি মাসে 1,000 টাকা করে এই ভাতা পেতেন। এই সামান্য ভাতা বর্তমানে স্বাস্থ্য খাতে খরচের তুলনায় খুবই অপ্রতুল ছিল। তবে অষ্টম বেতন কমিশনে পেনশনভোগীদের জন্য আসতে চলেছে একটা বড় সুখবর। শোনা যাচ্ছে এই কমিশনের সুপারিশে ফিক্সড মেডিকেল অ্যালাওয়েন্সের পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের খবর, পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে এই ভাতা 1,000 টাকা থেকে বাড়িয়ে প্রায় 3,000 টাকা প্রতি মাসে করা হতে পারে। এই বৃদ্ধির পেছনের মূল কারণ হলো গত কয়েক বছরের চিকিৎসার খরচ এবং ওষুধের দাম অনেকটাই বেড়ে গেছে। 1,000 টাকার ভাতা দিয়ে প্রবীণ পেনশনভোগীদের পক্ষে তাদের স্বাস্থ্য সংক্রান্ত খরচ মেটানো কঠিন হয়ে পড়েছিল। তাই অষ্টম বেতন কমিশনের এই প্রস্তাবনা যদি সত্যি হয় তবে এটা লক্ষ লক্ষ পেনশনভোগীর জন্য একটা বড় আর্থিক স্বস্তি বয়ে আনবে। বিশেষত যারা সিজিএইচএস অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের আওতায় পড়েন না, তাদের জন্য এই বর্ধিত ভাতা খুবই গুরুত্বপূর্ণ হবে। এই বিষয়ে SCOVA অর্থাৎ স্ট্যান্ডিং কমিটি অফ ভলেন্টারি এজেন্সির 34তম মিটিংয়ে একটি প্রস্তাবও পাশ করা হয়েছে, যেখানে পেনশনভোগীদের জন্য ফিক্সড মেডিকেল অ্যালাওয়েন্স 1,000 টাকা থেকে 3,000 টাকা করার কথা বলা হয়েছে। আর এই প্রস্তাবনা যদি অষ্টম বেতন কমিশনে গৃহীত হয় তবে 2026 সালের জানুয়ারি মাস থেকে এটা আপনাদের জন্য কার্যকর হতে পারে। অনেকেই ভাবছো হয়তো এতে আমাদের মতন সাধারণ জনগণের কি লাভ। হ্যাঁ, হয়তো প্রত্যক্ষ লাভ নেই, কিন্তু পরোক্ষ লাভ আছে। আসলে ব্যাপারটা হলো, যখন এতগুলো মানুষের হাতে একটু বেশি টাকা আসবে তখন তারাও তো খরচ করবেন। কেউ হয়তো নতুন একটা জামা কিনবেন, কেউ হয়তো বাচ্চাদের জন্য কিছু ভালো খাবার আনবেন, আবার কেউ হয়তো ঘুরতে যাবেন। এতে বাজারে একটা চাহিদা তৈরি হবে, আর সেই চাহিদার যোগান দিতে গিয়ে আমাদের মতন দেশের ব্যবসায়ী থেকে শুরু করে ছোট ছোট দোকানদার সকলেরই তো লাভ হবে, তাই না? এতে সরকারেরও লাভ আছে। বেশি জিনিসপত্র বিক্রি হলে বেশি জিএসটি আসবে, সেই টাকা সরকার আবার আমাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ বানানোর কাজে লাগাতে পারবে। তবে হ্যাঁ, আমাদের মতন সাধারণ জনগণের একটাই আশা, বেতন বাড়বে ঠিকই, আর যেহেতু এই বেতনটা আমাদের মতন সাধারণ জনগণের কর থেকেই আসে, তাই দুর্নীতি বা উৎকোচ বিষয়টি ভবিষ্যতে যেন না থাকে। আশা করছি এই ভিডিওটা আপনাদের উপকারে এসেছে, তাই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করতেই পারেন, অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন।